হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা। তো আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করতে চলেছি, যার মধ্যে অন্যতম হতে চলেছে নতুন সংসদ ভবন। সেই সংসদ ভবন সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে আমরা আলোচনা করব, আর তার সাথে সাথে বেশ কিছু এমসিকিউ সলভ করব, যেগুলো এক্সামের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার সাথে আরও দুটো টপিক আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে কবচ সুরক্ষা ব্যবস্থা। তো কি কবচ সুরক্ষা ব্যবস্থাটা কি, তার সাথে সাথে আমরা আরেকটা টপিক আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে নাবিক সিস্টেম। তো নাবিক যে জিপিএস সিস্টেম আছে সেই সম্পর্কে কিন্তু আমরা একটা বিস্তারিত ধারণা আমরা তোমাদেরকে দিতে চলেছি। তো প্রথমত বলে রাখি যে নতুন সংসদ ভবন, যেটা তোমরা এখানে দুটো ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ, একটা গোলাকার এবং আরেকটা হচ্ছে ত্রিভুজাকৃতি। হ্যাঁ, ত্রিভুজের মতন দেখতে এই স্ট্রাকচারটা তোমরা যেটা দেখতে পাচ্ছ বাঁদিকে, তো এইটা হচ্ছে নতুন পার্লামেন্ট বা নতুন সংসদ ভবন। আর এইদিকে পিছনে, তারই পিছনে যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরনো পার্লামেন্ট বা পুরনো সংসদ ভবন। প্রথমত এখানে বলে রাখি যে এই নতুন সংসদ ভবনটা কিন্তু সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত, এই পুরনো যে পার্লামেন্টটা সেটা কিন্তু বেশ পুরনো, ব্রিটিশ আমলে। আর এইটা কিন্তু যথেষ্ট পুরনো বলতে 93 বছর কিন্তু এই পার্লামেন্টটার বয়স হয়েছে। আর মেনলি এটা চেঞ্জ করে দেওয়ার পিছনে, মানে পুরনো বিল্ডিংটা তোমাদের মনে হতে পারে যে হঠাৎ করে কি হলো এমন যে পুরনো বিল্ডিংটাকে চেঞ্জ করে আবার নতুন একটা বিল্ডিং তৈরি করতে হলো। তো বেশ কিছু কারণ আছে, যেগুলো তোমরা এর পরে স্লাইডটাতে যেটা জানতে পারবে। তার আগে আমি বলে রাখি যে পার্লামেন্ট উদ্বোধন হয়েছে কিন্তু 28শে মে 2023 সালে, যেটা উদ্বোধন করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে পার্লামেন্টে কিন্তু দুটি কক্ষেতে কিন্তু 1272টি আসন আছে। এই ছোটো ছোটো ইম্পর্টেন্ট ডিটেলসগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা তোমরা নোট ডাউন করতে পারো। আর একটু পরে যখন এমসিকিউ সলভ করবো তখন দেখতে পাবে যে এই রকমই কিন্তু ছোটো ছোটো কিছু পয়েন্ট থেকেই কিন্তু তোমরা এখানে এমসিকিউ কোশ্চেনগুলো পাবে। তাই আমি বলবো খাতা পেন নিয়ে কিন্তু তোমরা বসে পড়ো, আর তার সাথে সাথে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু ছোটো ছোটো করে নোট ডাউন করতে থাকো। তো এরপরে আরেকটা জিনিস সেটা বলে রাখি যে এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এখানেও বলে দেওয়া হয়েছে পুরনো যে সংসদ ভবনটা আছে সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে নতুন সংসদ ভবনের ঠিক বিপরীতে, মানে পাশাপাশি কিন্তু একদম বলতে গেলে মুখোমুখি দুটো পার্লামেন্ট বিল্ডিং কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এখানটায় এই ছবিটাতে তোমরা দেখতে পেয়ে যাবে নিউ পার্লামেন্টের একদিকে, মানে একটা পোর্শনের কিন্তু ছবি তোমরা, বা যে জিনিসটা বিল্ডিংটা, সেই বিল্ডিংটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এবার আসি বেশ কিছু গুরুত্বপূর্ণ আরও কিছু ছোটো ছোটো ডিটেলসে। তার মধ্যে যেরকম আমি আগেই বললাম যে এইটা কিন্তু বেশ পুরনো, মানে কিন্তু 93 বছর বয়স হয়ে গেছে পুরনো পার্লামেন্ট বিল্ডিংটার। আর তার সাথে সাথে কিন্তু 2010 সালেই আমাদের কিন্তু প্রথম যে নতুন পার্লামেন্ট তৈরি হওয়ার যে প্রস্তাবনা সেটা কিন্তু দেওয়া হয়েছিল। এরপরে অনেক রকম কমিটির মাধ্যমে সেই মানে প্রস্তাবনাকে আরও আপডেট করা হয়, তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয়, এবং আস্তে আস্তে সেন্ট্রাল ভেস্তা যে পুনর্নির্মাণ প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু এই নতুন পার্লামেন্ট বিল্ডিং বা কমপ্লেক্সটি কিন্তু তৈরি করা হয়। এর সাথে বলে রাখা ভালো যে নতুন যে পার্লামেন্ট বিল্ডিং সেটা কিন্তু পুরনোর বিল্ডিংয়ের তুলনায় যথেষ্ট বড়, এবং পুরনো বিল্ডিংয়ের তুলনায় কিন্তু এখানে কিন্তু সিটের সংখ্যা, মানে দুটো যে আমাদের এখানে বলে দেওয়া হয়েছে এই জায়গাটায় দুটো কক্ষ যেটা আছে, সেই সিটের সংখ্যা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 1272টি, যেটা কিন্তু আগে এতগুলো ছিল না, সেই সিট কিন্তু বাড়ানো হয়েছে। ভবনটির আয়ু এটা তোমরা দেখতে পেয়ে যাবে যে 150 বছরেরও বেশি হবে, মানে স্থায়িত্ব। নতুন যে পার্লামেন্ট বিল্ডিংটা তৈরি করা হয়েছে সেটা আশা করা হচ্ছে যে 150 বছরের বেশি এটা স্থায়ী হবে, কোনো রকম এর অসুবিধা হবে না, যেটা ভূমিকম্প প্রতিরোধক নকশার মাধ্যমে বা বলতে পারো সেই রকম ডিজাইন করা হয়েছে, যাতে কোনো রকম ভূমিকম্পতেও কিছু ক্ষতি না হয়, বা বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়েতেও যেন কোনো রকম ক্ষতি না হয়। এখানে আরেকটা জিনিস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, সেটা হচ্ছে 2026, মানে তোমরা জানো যে আমাদের ভারতবর্ষে
ক্রম মানে প্রতিনিয়ত কিন্তু জনসংখ্যা বেড়ে চলেছে, আর সেই জনসংখ্যার কিন্তু রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের যে মেম্বার অফ পার্লামেন্ট তারা সেই সংখ্যাও কিন্তু আস্তে আস্তে আমাদেরকে বাড়াতে হবে। তো সেই সংখ্যা কিন্তু যথেষ্ট কম থাকার কারণে মানে সেই জায়গায় মানে বসতে দিতে তো হবে, বা এমন তো নয় যে মানে একই সিটে দুজন বসবে, এরকম তো হয় না। তো পুরনো পার্লামেন্টে যেটা মূল সমস্যা ছিল সেটা হচ্ছে যে জায়গার অভাব। তো সেই জায়গার অভাব কিন্তু নতুন পার্লামেন্ট বিল্ডিংয়ে কিন্তু একদমই পূরণ করে দেওয়া হয়েছে যাকে বলে। তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে 2026 সালের মধ্যে লোকসভার 888 জন সদস্যের প্রয়োজন হতে পারে, এখানে কিন্তু ধারণা করা হয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম। তো নতুন কমপ্লেক্সে এখানে লোকসভার চেম্বারে 888টি এবং রাজ্যসভার চেম্বারে 384টি আসন থাকবে, যেটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, মানে আসন সংখ্যা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। বর্তমান সংসদ ভবনের তুলনায় নতুন ভবনে কেন্দ্রীয় হল থাকবে না। কেন্দ্রীয় হল যেটা পুরনো সংসদ ভবনে ছিল, যেটা নতুন সংসদ ভবনে নেই, এবং একটি যৌথ অধিবেশন হওয়ার ক্ষেত্রে লোকসভা চেম্বারে 1228 জন সদস্য, 1224 জন, এটা বাংলাতে আছে, আমি 28 জন বলে ফেলেছি, 1224 জন সদস্যের যে ধারণের ক্ষমতা সেটা কিন্তু থাকবে। মানে একসাথে যদি ধরো রাজ্যসভা এবং লোকসভার যদি কোনো একটা মিটিং হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কিন্তু 1228 জন যে মেম্বার অফ পার্লামেন্ট তাদের কিন্তু এখানে জায়গা করে দিতে পারবে এই সংসদ ভবন। তার সাথে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে মন্ত্রীর কার্যালয় ও কমিটির কক্ষগুলোর সাথে ভবনের বাকি অংশে 4টি তলা থাকবে। মানে আমাদের কিন্তু 4 তলা বিল্ডিং কিন্তু এই নতুন যে সংসদ ভবন সেটা কিন্তু 4 তলা বিল্ডিংয়ে টোটাল তৈরি হয়েছে। এরপরে এখানে আসি, এটা একটু পুরনো ছবি, যে কি কি হতে চলেছিল, মানে যে যখন পার্লামেন্টটা তৈরি হবে এরকম একটা এসেছিল, নিউজ এসেছিল, সেই সময় পার্লামেন্টটা কিভাবে কি জিনিস দেওয়া হয়েছিল, সোর্স কীরকম ছিল বা কী রকম ভেবে এগোনো হয়েছিল, সেটাই কিন্তু এখানে এই স্লাইডটাতে তোমরা দেখতে পেয়ে যাবে। প্রথমত আমি যেটা বললাম যে 4 তলা ভবন হতে চলেছে, তো সেটা তখন বলে দিয়েছিল 4 তলা ভবন এখানে কিন্তু হতে চলেছে পার্লামেন্টটা, সেটা কিন্তু এখানে বলা আছে। তার সাথে এরিয়া যদি তোমরা জায়গাটা দেখো, সেই জায়গাটা কিন্তু 64,500 স্কোয়ার মিটার জায়গাটা আছে। তার সাথে সাথে এখানে ক্যাপাসিটি দেখো, যদি সিটের ক্যাপাসিটি সেটা হচ্ছে 1224 এমপিস। আর যদি এই পার্লামেন্ট বিল্ডিংটা তৈরিতে কত খরচা হয়েছে সেটা যদি তোমরা দেখো, তাহলে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে 970 কোটি টাকা কিন্তু এখানে খরচা করা হয়েছে। তার সাথে এখানে 2022-এ কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা এখন যেহেতু নিউজটা পড়ছো 2023-এ, এখানে প্রথমেই স্লাইডটাতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে 2023-এ 28শে মে কিন্তু ভবনটা আমাদের যে উদ্বোধন সেটা কিন্তু করেছেন নরেন্দ্র মোদী, যিনি আমাদের প্রাইম মিনিস্টার, যিনি আমাদের প্রাইম মিনিস্টার, ঠিকই বলেছি, প্রেসিডেন্ট, আমি আমার ভুল বলছিলাম, সরি। তারপরে হচ্ছে এই প্রজেক্টটা কিসের মাধ্যমে করা হয়েছে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, সেন্ট্রাল ভেস্তা যে রিডেভেলপমেন্ট প্রজেক্ট, তো সেটার মাধ্যমে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু মানে এই পার্লামেন্টে কিন্তু তৈরি করা হয়েছে। এরপরে এটা তোমাদের মনে হতে পারে যে এই পার্লামেন্টের ডিজাইন বা যে যারা কাজ করেছে, কারা কাজ করেছে বা এই নির্মাণটা কারা করিয়েছে, তো এটা হচ্ছে একটা টাটা প্রজেক্টের আন্ডারে করা হয়েছে। তো সেই টাটা গ্রুপের দ্বারাই কিন্তু এখানটা এই পার্লামেন্টটাকে যে ডিজাইন করা হয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু নির্মাণও কিন্তু তারাই করেছে। এখানে কি কি মানে অ্যাডিশন করা হয়েছে, মানে পুরনো বিল্ডিংটার তুলনায় নতুন বিল্ডিংটা কিন্তু কি কি আছে, তো সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, যেটা তোমরা কিন্তু এই স্লাইডটাকে খুব সুন্দরভাবে কিন্তু নোট ডাউন করতে পারো। যেখানে এখানে বলে দেওয়া হয়েছে এই গ্র্যান্ড কনস্টিটিউশনাল হল টু শোকেস ইন্ডিয়াস ডেমোক্রেটিক হেরিটেজ, মানে আমাদের ইন্ডিয়ার যে ডেমোক্রেটিক হেরিটেজ, মানে যে কোনো ডকুমেন্ট হোক বা যে কোনো কিছু যেগুলো আমাদের কনস্টিটিউশনকে তৈরি করা হয়েছে, তো সেরকম একটা কনস্টিটিউশন হল কিন্তু তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্ট রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। তারপরে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু একটা এমপিদের জন্য লজ আছে, আর তার সাথে সাথে কিন্তু এখানে লাইব্রেরি আছে, তারপরে এখানে মাল্টিপল কমিটি রুমস আছে, ডাইনিং এরিয়া আছে, এবং পার্কিংয়ের সুব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। তো এবার আসি পরের স্লাইডে। তো পরের স্লাইডে এখানটা কিছু আমি একটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে স্লাইডটাতে, ঠিক আছে, এখানে দাগ পড়ে গেছে কোনোভাবে, তো এটাকে আমি এখন ইরেজ করে সময় নষ্ট করছি না। আর নতুন পার্লামেন্ট কেমন হতে চলেছে সেটা কিন্তু তোমরা এই স্লাইডটার মধ্যে কিন্তু জানতে পারবে। প্রথমত এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ যে এখানে প্রেজেন্ট এবং মানে প্রেজেন্ট বলতে এটা কিন্তু এখন এই পুরনো স্লাইড, তার জন্য এই ছবিটা একটু পুরনো,
কিন্তু আমার মনে হলো যে তোমাদেরকে বোঝানোর জন্য এই ছবিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এই ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত এখানে পুরনো যে পার্লামেন্ট সেটার কিন্তু স্ট্রাকচার বা আকৃতি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে গোলাকার আকৃতি সেটা আমি তোমাদেরকে প্রথমে থেকেই বলছি, তো সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং যে ত্রিভুজাকার আকৃতির যে নতুন পার্লামেন্ট ভবন সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসি, এখানে লোকসভা এবং রাজ্যসভা যে দুটো কক্ষ থাকবে সেই কক্ষের ডিজাইন বা তাদের যে সিট ক্যাপাসিটি সেগুলো কেমন থাকবে সেটা কিন্তু এখানে তোমরা বিস্তারিতভাবে দেখতে পেয়ে যাবে। তার সাথে এখানে তোমরা প্রথমত লোকসভাটা আমরা আলোচনা করি, দেন তারপরে আমরা যাবো রাজ্যসভায়। তো লোকসভার ক্ষেত্রে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে যে থিম রাখা হয়েছে সেটা হচ্ছে পিকক বা আমাদের জাতীয় পাখি ময়ূরের, সেই ময়ূরের থিম রাখা হয়েছে। যেখানে কারেন্ট সিট ক্যাপাসিটি হচ্ছে, মানে পুরনো যে আমাদের সিট ক্যাপাসিটি ছিল সেটা হচ্ছে 552টা সিট ছিল, কিন্তু বর্তমানে সেটা বাড়িয়ে করা হয়েছে 888টা। ঠিক আছে, তার সাথে এবার যদি চলে আসি আমরা রাজ্যসভাতে, তো রাজ্যসভার যে থিম রাখা হয়েছে রাজ্যসভার ক্ষেত্রে সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে লোটাস বা আমাদের জাতীয় ফুল পদ্ম ফুল। তো সেই পদ্ম ফুলের থিম অনুযায়ী কিন্তু রাজ্যসভাকে আমাদের ডিজাইন করা হয়েছে। তো প্রথমত বলে রাখি যে পুরনো যে সিট ক্যাপাসিটি ছিল রাজ্যসভা সেটা ছিল 245টা, যেটা বর্তমানে বাড়িয়ে করা হয়েছে 384টা। এই ছোট ছোট ডিটেলসগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু শর্ট নোট তোমরা করতে পারো, আর এই শর্ট নোটগুলি কিন্তু তোমাদের পরে এক্সামের সময় কিন্তু কাজে লাগবে। আর তার সাথে সাথে কিন্তু এমসিকিউতে বা প্রশ্নগুলোতে কিন্তু এরকম হতে পারে যে আগে রাজ্যসভার সিট ক্যাপাসিটি কত ছিল, বর্তমানে বাড়িয়ে কত করা হয়েছে, বা এরকম হতে পারে যে লোকসভার থিম কি করা হয়েছে বা রাজ্যসভার থিম কি করা হয়েছে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তার সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের নতুন পার্লামেন্ট ভবনের উপরে কিন্তু এখানে ন্যাশনাল এখানে সিম্বল বা বলতে পারো অশোক স্তম্ভ কিন্তু লাগানো হবে, তখন বলা হয়েছিল কিন্তু এখন কিন্তু সেটা হয়ে গেছে। আর তার সাথে সাথে এখানে আরও কিছু ডিটেলস এগুলো তোমরা দেখতে পেতে পারো, এখানে তোমরা লিখে নিতে পারো, কিন্তু এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়। তবে হ্যাঁ, যেগুলো বললাম যেরকম সিট সংখ্যা, তার সাথে সাথে কিন্তু লোকসভা এবং রাজ্যসভার থিম, আর তার সাথে সাথে এখানে কিন্তু ন্যাশনাল যে সিম্বল মানে আমাদের অশোক চক্র বা অশোক স্তম্ভ, অশোক চক্র না অশোক স্তম্ভ, তো এই অশোক স্তম্ভটা কিন্তু তোমরা একবার নোট করে নিতে পারো। যে এরকম প্রশ্ন হতেই পারে যে আমাদের নতুন পার্লামেন্ট ভবনের উপরে কি আছে বা কি মূর্তি লাগানো হয়েছে, তো সেটা তোমরা তখন কিন্তু অশোক স্তম্ভ কিন্তু তোমরা আনসার করতে পারো। এবার আমি এই ভিডিওটাকে একটু পজ করি। আগে বলে নিই যে এই যে যত ডিটেলস বললাম, তো সেই ডিটেলসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সরকারি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু এখানে একটা ভিডিওর মাধ্যমে এখানে পুরো একদম দিয়ে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটার মধ্যে কিন্তু এই যা যা আমি ইনফরমেশন দিলাম, তো সেই ইনফরমেশনগুলোই কিন্তু আছে। তো তোমরা একবার দেখে নাও, খুব ভালো লাগবে ভিডিওটা দেখলে। ভারতটা বানানোই আছে। विविधता का दर्पण, एकता की मूरत और लोकतंत्र की जननी। यहां गणतांत्रिक व्यवस्थाओं के उदाहरण हैं वेदों में। वैशाली की गण परिषद के उत्कोचों में, आचार्य चाणक्य के अर्थशास्त्र में, उत्तरा मेरूर के शिलालेखों में वर्णित चोल साम्राज्य की पंचायत व्यवस्था में, उनकी गणम और वार्यम व्यवस्था में, भगवान बसवेश्वर की अनुभव मंटपम की धारणा में। गण, सभा, गणपति, समिति, लोकपाल जैसे शब्द भारत में हजारों साल से अस्तित्व रखते हैं। स्वरूप बदलता रहा, संस्कार नहीं। बदलते समय के साथ भारत बना विश्व का सबसे विशाल लोकतंत्र, जिसका साक्षी बना हमारा संसद भवन। करीब एक शताब्दी पहले 1927 में औपनिवेशिक हितों के लिए यह काउंसिल हाउस बना। देश आजाद हुआ,
ये भारत की संसद बनी। यहीं पर हमारा संविधान रचा गया। आज यहीं से लोकसभा के 545 और राज्यसभा के 245 सदस्य भारत के नागरिकों का प्रतिनिधित्व करते हैं। विचार विमर्श की तंदुरुस्त प्रक्रिया से এখন এই পুরনো যে সংসদ ভবনটা তার সম্বন্ধে বলা হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই পুরনো সংসদ ভবনেও কিন্তু এখন যেটা বলে দেওয়া হলো যে সিটের সংখ্যা, তো আমি কিন্তু বারবার করে উল্লেখ করছি যে পুরনো এবং নতুন যে সিটের সংখ্যা রাজ্যসভার ক্ষেত্রে হোক বা লোকসভার ক্ষেত্রে হোক, সেটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। তো দেখি এবার বাকিটা। এখান থেকে আমি আরেকবার এটাকে চালাবো। देश को दिशा दिखाती है ये गोल आकार संसद। इतिहास की कई अभूतपूर्व उपलब्धियों का साक्षी संसद भवन। समय के साथ यहाँ पर्याप्त जगह और सुविधाओं का अभाव होने लगा था। এটা যদি তোমাদেরকে মেন কারণ হিসেবে তোমাদেরকে যদি জানতে চাওয়া হয় যে কেন চেঞ্জ করা হলো, তো এই কারণটা কিন্তু তোমরা উল্লেখ করতে পারো যে জায়গার অভাব বা আমাদের বর্তমান জনসংখ্যার যে চাপ, তো সেই চাপ হয়তো এই সংসদ ভবন নিতে পারবে না, মানে আর জায়গা নেই যেখানে মেম্বার অফ পার্লামেন্ট যারা এমপিস থাকবে, তো তাদের যে বসার জায়গা সেটা কিন্তু খুব কম পড়ছিল। তো তার জন্যই নতুন তৈরি করার পরিকল্পনা করা হয়। আরও বেশ কিছু কারণ, যথেষ্ট পুরনো হয়ে গেছিলো, তো যেগুলো তোমরা এখন আগের ভিডিওতে দেখতে পাবে। ও পেরিয়ে এলাম, সরি, একটু কেটে দিই। आचार्य संसद भवन आजाद हुआ। ये भारत की संसद बनी। यहीं पर हमारा संविधान रचा गया। आज यहीं से लोकसभा के 545 और राज्यसभा के 245 सदस्य भारत के नागरिकों का प्रतिनिधित्व करते हैं। विचार विमर्श की तंदुरुस्त प्रक्रिया से देश को दिशा दिखाती है ये गोल आकार संसद। इतिहास की कई अभूतपूर्व उपलब्धियों का साक्षी संसद भवन। समय के साथ यहां पर्याप्त जगह और सुविधाओं का अभाव होने लगा था। आधुनिक तकनीक का क्रियान्वयन चुनौतीपूर्ण हो रहा था। ऐसे में विगत कई दशकों से कई सरकारों ने नए भवन की आवश्यकता को महसूस किया, पर इसे साकार करने का साहस किया गया माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में। और 10 दिसंबर 2020 को संसद के नवनिर्मित भवन की आधारशिला रखी गई। 2.5 वर्ष से भी कम समय में 65,000 वर्ग मीटर में फैले इस भवन का लगभग 60,000 श्रमवीरों द्वारा 23 लाख मानव दिवस से भी अधिक सृजित रोजगार से निर्माण कार्य पूरा किया गया, जो अपने आप में कीर्तिमान है। भारतीयों द्वारा भारतीयता के विचार से ओतप्रोत भारत के संसद भवन के निर्माण का शुभारंभ हमारी लोकतांत्रिक परंपराओं के सबसे अहम पड़ाव में से एक है। नए भारत के हर नागरिक की आकांक्षाओं और उज्जवल भविष्य को समर्पित संसद के नए भवन का निर्माण मौजूदा संसद भवन के प्रांगण में ही किया गया है। आने वाले समय में संसद के नए और मौजूदा भवन एक दूसरे के पूरक होंगे। इस भवन में प्रवेश के 6 द्वार हैं, जो भारतीय सभ्यता के अनुसार प्रकृति को अपनी कृतज्ञता व्यक्त करते हैं। मकर और हंस यानी जल को नमन, शार्दुल और गर्भ यानी नभ को नमस्कार, अश्व और गज यानी थल को प्रणाम। संसद के नए भवन का नया विराट लोकसभा कक्ष, जो राष्ट्रीय पक्षी मोर से प्रेरित है। इसका आकार मौजूदा लोकसभा से लगभग 2 गुना बड़ा है। नया राज्यसभा कक्ष राष्ट्रीय पुष्प कमल से प्रेरित है। जिसका आकार भी मौजूदा राज्यसभा कक्ष से लगभग 1.5 गुना बड़ा है।
ये भवन देश की जनता को समर्पित है। इसलिए लोकसभा और राज्यसभा में जनता के स्वागत के लिए विशाल दर्शक दीर्घा का निर्माण किया गया है। अत्याधुनिक डिजिटल उपकरण दोनों सदनों की सुविधाओं को नया आयाम देते हैं। यहां सदन की कार्यवाही को विभिन्न भाषाओं में सुना और पढ़ा जा सकता है। सदस्यों के लिए बायोमेट्रिक की सुविधा है। वोटिंग के परिणाम और सदन की कार्यवाही के प्रसारण के लिए विशाल मल्टीमीडिया डिस्प्ले, ऑटोमेटिक कैमरा कंट्रोल और कमांड सेंटर का भी निर्माण किया गया है। ये नया स्मार्ट भवन पूरी तरह से पेपरलेस है। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের কিন্তু নতুন সংসদ ভবন কিন্তু পুরোপুরি পেপারলেস, মানে এখানে কিন্তু কাগজপত্রের কোনো রকম কাজ হবে না, যেটা আমাদের পুরনো সংসদ ভবনের একটা সমস্যাই বলতে পারো। কারণ পেপার তৈরি করতে গেলে জানো যে গাছ কাটতে হয় বা বিভিন্ন রকম প্রক্রিয়া আছে, তো সেই প্রক্রিয়ার দ্বারা কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হয়। তো তার জন্যই কিন্তু পুরোপুরি এই পার্লামেন্টটাকে ডিজিটাল পার্লামেন্ট হিসেবে কিন্তু তৈরি করা হয়েছে, যেটা কিন্তু একদম পেপারলেস যাকে বলে। তো এটাও কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য, যেটা তোমরা লিখে রাখতে পারো। তো চলো বাকিটা শেষ করি। को विभिन्न भाग है। विशाल मल्टीमीडिया डिस्प्ले है। और इस भवन का केंद्र समर्पित है हर भारतीय को, जिनके लिए सेंट्रल फॉयर में बना है संविधान कक्ष, जहां वे भारत में लोकतंत्र के अतीत से वर्तमान की यात्रा का अनुभव कर सकते हैं। यहीं भारत के संविधान की डिजिटल प्रतिरूपी भी रखी गई है। इसी सेंट्रल फॉयर में ऊपर की त्रिकोणीय छत से सूर्य की किरणें ब्रह्मांड का भ्रमण करते हुए पेंडुलम क्लॉक पर गिरती हैं। ये किरणें बरगद के पेड़ को नहलाती हैं और सदस्यों के लिए निर्मित कक्ष, पुस्तकालय, भोजन कक्ष में फैल जाती हैं। आत्मनिर्भर भारत के प्रतीक इस भवन के निर्माण में भारत के हर भाग ने अपनी भागीदारी निभाई है। कहीं महाराष्ट्र की सागौन की लकड़ी सजी है, उन्हीं से दोनों सदन में अशोक चक्र भी बना है। कहीं राजस्थान का शानदार स्टोन वर्क, মহারাষ্ট্রে যেরকম কাঠ দিয়ে তৈরি হয়েছে অশোক চক্র, कहीं সেরকমই उत्तर কিন্তু प्रदेश की कालीन बिछी है, উত্তর প্রদেশের কালীন আছে, তারপরে রাজস্থানের মার্বেল আছে। তো এগুলোও কিন্তু कहीं গুরুত্বপূর্ণ তথ্য। त्रिपुरा की बैम्बू वुड फ्लोरिंग, ত্রিপুরার वहीं বাঁশের सफेद flooring, मार्बल गुजरात से आया है। গুজরাট থেকে সাদা মার্বেল এসেছে। एक भारत श्रेष्ठ भारत की भावना से प्रेरित सभी वर्गों प्रांतों ने मिलकर बनाया है ये भवन। ये भवन इको फ्रेंडली होने के साथ साथ भूकंप रोधक भी है। যেটা আমি তোমাদের আগেই বলেছি। 1700 से अधिक दरवाजे खिड़कियां हैं। 3.5 किलोमीटर लंबे बिल्डिंग कॉरिडोर्स हैं। ये भवन विकास और विरासत का अद्भुत संगम है। एक तरफ यहां सुरक्षा और सुविधा के लिए स्मार्ट फीचर्स और स्मार्ट एक्सेस की व्यवस्था है, वहीं भारत की प्राचीन कलाओं का अद्भुत एकीकरण भी है। तो नया भवन आत्मनिर्भर भारत के निर्माण का गवाह बनेगा। पुराने संसद भवन में देश की आवश्यकताओं की पूर्ति के लिए काम हुआ, तो नए भवन में 21वीं सदी के भारत की आकांक्षाएं पूरी की जाएगी। नए भारत के आत्मविश्वास को बढ़ाता, विकसित भारत के संकल्प को गति देता, ये है हम भारतीयों का संसद भवन। তো
আশা করছি তোমাদের ভিডিওটা দেখে বেশ ভালো লেগেছে, আর আমারও যথেষ্ট একটা অন্যরকম ফিলিংস এলো যে গোটা দেশের কিন্তু সমস্ত মানে জায়গার বা স্টেটের কিন্তু কিছু না কিছু এই সংসদ ভবনে কিন্তু নির্মাণ কাজে লাগানো হয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু যে থিম রাখা হয়েছে, যেরকম পিকক, যে ময়ূরের যে থিম রাখা হয়েছে বা লোটাসের যে থিম রাখা হয়েছে, সেটাও কিন্তু আমাদের যে দেশের যে প্রতীক তাদেরকে ব্যবহার করা হয়েছে। তো সেগুলো কিন্তু মানে এখানে থেকে তোমরা জানতে পারলে। তার সাথে ডিজিটাল যে কনস্টিটিউশন সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পেলে, যে ডিজিটাল মানে আমার মনে হলো যে এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিন্তু একটা জায়গাতে সব কিছু ভিজুয়াল দেখতে পাবে। তো সেইটা কিন্তু বেশিভাবে কানেক্ট করবে। এতক্ষণ হয়তো আমি প্রথম থেকে বলে গেলাম যে এটা হবে, কিন্তু আমার মনে হয় যে ভিডিওটা যখন দেখা হলো সেইটা কিন্তু বেশি ভালোভাবে তোমরা কিন্তু রিলেট করতে পারলে। তো এটা যতটা সম্ভব মানে পরীক্ষার ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা আলোচনা করলাম, কিন্তু কোনো রকম পলিটিক্যাল বা এরকম ভিউ পয়েন্টে কিন্তু আমরা দেখিনি। আমরা কিন্তু পুরোপুরি যে কী রকমভাবে প্রশ্ন আসতে পারে তো সেই রকম জিনিসগুলো নিয়েই কিন্তু দেখেছি। তো এখানে আমি তোমাদেরকে 6টা প্রশ্ন দিচ্ছি। তো 6টা প্রশ্ন একবার জাস্ট দেখে নাও। এখানে প্রথম থেকেই শুরু করি। তো প্রথমত এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে নতুন পার্লামেন্ট, তো এখানে আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি তো উদ্বোধন করলেন, কিন্তু পুরনো পার্লামেন্টটা কবে তৈরি করা হয়েছিল? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে ভবিষ্যতের এক্সামগুলোর জন্য, আর অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত। তো যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর যারা জানো না তাদের জন্য আমি উত্তরটা বলে দিই। সেটা হচ্ছে জানুয়ারি 18 তারিখে 1927 সালে জানুয়ারির 18 তারিখে কিন্তু আমাদের যে পুরনো সংসদ বিল্ডিং সেটা কিন্তু তৈরি করা হয়। তারপরে আসি, দ্য নিউ পার্লামেন্ট বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড অ্যাট দ্য কস্ট অফ অ্যাপ্রক্সিমেটলি 970 কোটি টাকা। তো সেই এখানে কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে 970 কোটি টাকা তো লেগেছে, যেটা আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি। কিন্তু এখানে তৈরি কে করেছে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে আর্কিটেক্ট। এখানে আমি আগেই বলেছি, না এটা এখন বলবো না, এটা কিন্তু আরেকটা প্রশ্ন আছে, তো তখন ওটা বলবো। তো আর্কিটেক্ট কে ছিল, মানে নিউ পার্লামেন্ট বিল্ডিংয়ের যে আর্কিটেক্ট তিনি কে? তো এখানে 4টে অপশন তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তো তোমরা নিজেদের মতো করে যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখানে কমেন্টে তোমরা কিন্তু আনসার করতে পারো। তারপরে তো আমি বলছি, তো যে নিউ পার্লামেন্টের যে আর্কিটেক্ট আছে, তো নিউ পার্লামেন্টের আর্কিটেক্ট হচ্ছে বিমল প্যাটেল। এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ বিমল প্যাটেল হচ্ছেন নতুন পার্লামেন্টের যে আর্কিটেক্ট, সেই আর্কিটেক্ট। তারপরে আসি 3 নম্বর প্রশ্নে। এখানে রিসেন্টলি দ্য নিউ পার্লামেন্ট বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড হুইচ বিকামস দ্য ফোর্থ লার্জেস্ট পার্লামেন্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমাদের কিন্তু ইন্ডিয়ার যে পার্লামেন্ট বিল্ডিংটা সেটা কিন্তু পৃথিবীতে বা বলতে পারো বিশ্বে 4র্থ বড় পার্লামেন্ট বিল্ডিং। এখান থেকে কিন্তু দুটো ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছ। প্রথমত হচ্ছে যে পৃথিবীর যে 4র্থ বৃহত্তম বিল্ডিং সেটা কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে পার্লামেন্ট, সেই ইন্ডিয়ার পার্লামেন্ট। তার সাথে সাথে এখানে কিন্তু এবার জানতে চাওয়া হয়েছে যে হুইচ ইজ দ্য লার্জেস্ট পার্লামেন্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে সব থেকে বৃহত্তম পার্লামেন্ট বিল্ডিং কোনটা। এখানে কিন্তু তোমাদেরকে মনে হতে পারে যে এইটা কিন্তু একদম আমাদেরকে যা পড়ানো হলো তার বাইরে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি এইরকম প্রশ্ন কিন্তু আসে। তো এই ক্ষেত্রে দুটো জিনিস তোমাদেরকে এই প্রশ্ন মানে একই প্রশ্ন থেকে কিন্তু প্রতিটি প্রশ্ন থেকে কিন্তু তোমরা দুটো করে জিনিস জানতে পারছো। আমার কিন্তু প্রশ্নটা সিলেক্ট করার মেইন উদ্দেশ্যই ছিল যে অন্তত যতটা সম্ভব ইনফরমেশন কিন্তু এখানে কভার করা। যেখানে প্রথমে কিন্তু তোমরা জানতে পেরেছো যে আমাদের পার্লামেন্ট কিন্তু যে উদ্বোধন করেছে সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, আর তার সাথে সাথে পুরনো পার্লামেন্টের যে তৈরির ডেট সেটা হচ্ছে জানুয়ারি 18, 1927 সাল। দ্বিতীয় প্রশ্নেতে কিন্তু তোমরা জানতে পেরেছো যে খরচা কত হয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু যে আর্কিটেক্ট কে ছিলেন সেটা কিন্তু তোমরা কিন্তু জানতে পেরেছো। থার্ড কোশ্চেনে কিন্তু তোমরা জানতে পেরে গেলে প্রথমেই যে আমাদের পার্লামেন্ট কিন্তু বিশ্বের 4র্থ বৃহত্তম পার্লামেন্ট, নতুন পার্লামেন্টটা অবশ্যই। আর তার সাথে সাথে কিন্তু এখানে তোমরা জানতে পেরে যাচ্ছ যে পৃথিবীর বৃহত্তম পার্লামেন্ট কোনটি। তো এখানে আমি উত্তরটা বলে দিই, রোমানিয়ার যে পার্লামেন্ট আছে সেটা কিন্তু পৃথিবীর বৃহত্তম পার্লামেন্ট। এরপরে আসি পরের স্লাইডে, যেখানে 4 নম্বর প্রশ্ন থেকে এখানে কিন্তু বলা হয়েছে। তো 4 নম্বর প্রশ্নতে প্রথমেই বলা হয়েছে যে হুইচ আর্টিকেলস ডেসক্রাইব দ্য কনস্টিটিউশন অফ পার্লামেন্ট। তো আমাদের কোন আর্টিকেলে পার্লামেন্টে মানে কনস্টিটিউশনে পার্লামেন্টের কথা বলা হয়েছে।
এখানে কিন্তু এটা একটা পলিটির প্রশ্ন, কিন্তু হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু রিলেটেড পলিটির প্রশ্ন, মানে কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু এই প্রশ্ন, মানে এই প্রশ্ন যেখানে আমি ছটা প্রশ্ন করেছি ঠিকই, কিন্তু এখানে কিন্তু ছটা থেকে কিন্তু আরও বেশি প্রশ্ন কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। একটা প্রশ্নের মধ্যেই দূর করে করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি। তো আশা করছি তোমরা আনসারটা করে দিয়েছো। আর যারা জানো না তাদেরকে বলে দিই, আর্টিকেল 79 হচ্ছে আমাদের যে এখানে কনস্টিটিউশন পার্লামেন্ট, মানে কনস্টিটিউশনে কিন্তু পার্লামেন্টের উল্লেখ করা হয়েছে, মানে পার্লামেন্ট সম্বন্ধে কিন্তু যত রকম ধারণা দেওয়ার, সেখানে কি ল আছে বা কিভাবে কি গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো কিন্তু এখানে কিন্তু আর্টিকেল 79-এর মধ্যে কিন্তু কভার করে দেওয়া হয়েছে। তারপরে দ্য নিউ পার্লামেন্ট বিল্ডিং উইল হাউস 543 লোকসভা সিটস অ্যাট প্রেজেন্ট, মানে বর্তমানে কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে লোকসভায় কিন্তু 543টি আসন আছে নিউ পার্লামেন্ট বিল্ডিংয়ে। হুইচ স্টেট, মানে কোন রাজ্য সব থেকে বেশি লোকসভা সিট এখানে কিন্তু আছে। তো এটা খুব সহজ প্রশ্ন এবং এটা খুব কমন প্রশ্ন, মানে কিন্তু এটা কিন্তু যেরকম আমরা বেশিরভাগ জনই জানি সেই রকমই কিন্তু এক্ষেত্রে তোমরা দেখতে পেয়ে যাবে যে এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বারবার রিপিট করা হয়। তো এখানে সব থেকে বেশি লোকসভার সিট আছে হচ্ছে উত্তরপ্রদেশের, আনসারটা কিন্তু উত্তরপ্রদেশ হবে। তো এই ক্ষেত্রে আরেকটা আমি ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে লোকসভা সিট সেটা কত। এখানে আমার কাছে আজকে পেন ট্যাব নেই, তার জন্য আমি তোমাদেরকে এখানে লিখে বলতে পারছি না, তোমরা আশা করছি লিখে নেবে, নোট করছো। তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের লোকসভার যে সিট সেটা কিন্তু 42টা। আর তার সাথে সাথে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের লোকসভা সিট কত। আমরা জানি তো অনেক বেশি সিট, মানে সব থেকে বেশি সিট কিন্তু উত্তরপ্রদেশের কাছে আছে, কিন্তু এখানে তোমরা দেখতে পাবে 80টি এখানে কিন্তু লোকসভা সিট কিন্তু উত্তরপ্রদেশের কাছে আছে। তার সাথে সাথে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যেটা বলবে তোমরা, তো সেখানে কিন্তু 17টা সিট কিন্তু উত্তরপ্রদেশের কাছে আছে। এরপরে পরের প্রশ্নে আসি, 6 নম্বর প্রশ্নে, হুইচ কোম্পানি ডিজাইনড দ্য নিউ পার্লামেন্ট বিল্ডিং। হ্যাঁ, এই প্রশ্নটার জন্যই কিন্তু আমি আগের বারে এইখানটাতে বললাম যে এইখানটা বললাম যে আমি পরে লাস্টে বলছি। তো এখানে কিন্তু আমি প্রথমেই ডিসকাস করেছিলাম যে টাটা গ্রুপ কিন্তু এই যে প্রজেক্টটা সেটা কিন্তু কমপ্লিট করছে। তো এইখানে আনসার কিন্তু হতে হবে, সেটা হচ্ছে এইচসিপি ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, যেটা হচ্ছে টাটার একটা প্রজেক্ট। এখানে কিন্তু তোমরা বেশিরভাগই আগেই তোমরা দেখেছো যে টাটা গ্রুপ করেছে, তার কিন্তু এখানে তুমি বিএডটাতে কিন্তু আর তোমরা সঠিক করবে ভাববে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টাটা প্রজেক্ট লিমিটেড বলে কোনো রকম কোম্পানি নেই। টাটার যে কোম্পানি সেটার নাম হচ্ছে এইচসিপি ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। তো এই 6টা প্রশ্ন আশা করছি তোমাদেরকে পুরো পার্লামেন্ট যে বিল্ডিং, তো সেই সম্পর্কে যে একটা ধারণা যে প্রশ্ন কীরকম আসতে চলেছে, তো সব কিন্তু আমি এখানে এমসিকিউ আমি রাখিনি, কিছু যেগুলো আমার মনে হয়েছে যে যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে পড়াতেই বলে দিয়েছি, সেগুলো আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো। আর যারা এখনো নোট ডাউন করনি তারা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নিও। তো এরপরে আসি আমাদের আরেকটা জিনিস পার্লামেন্ট সম্পর্কে, এটা বলার সাথে মানে এটা না বললে হয়তো কমপ্লিটই হবে না, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু পার্লামেন্ট যে উদ্বোধন, সেই উদ্বোধন উপলক্ষে কিন্তু আমাদের একটা যে পয়সা বলতে পারো 75 টাকার কয়েন কিন্তু আমাদেরকে দেশবাসীর জন্য কিন্তু আমাদেরকে দিয়েছে। তো এই কয়েনটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এখানে কিন্তু ভারত বা ইন্ডিয়া এদিকে লেখা আছে, তার সাথে অশোক স্তম্ভ সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। 75 টাকার কয়েন যেটা আমি বলে দিয়েছি সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে অপোজিটে কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে নতুন পার্লামেন্ট বিল্ডিংয়ের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে যে এই যে কয়েনটাকে তৈরি করা হয়েছে সেটা কিন্তু দুটো উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রথমত আমি যেটা বললাম যে আমাদের পার্লামেন্ট উদ্বোধনের জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশ 75 বছর মানে স্বাধীনতার 75 বছর পার করেছে বা উদযাপন করছে, তো সেই উপলক্ষেও কিন্তু এই কয়েনটাকে তৈরি করা হয়েছে।
তো অনেকেই তোমরা আরেকটা জিনিস কল্পনা করবে যে এই কয়েনটা আমরা কবে পাবো বা কবে হাতে পাবো, বা এরকম কিছু একটা তোমরা হয়তো ভাববে যে আমরা এই 10 টাকার কয়েনের মতন বা 2 টাকার কয়েনের মতন বা 1 টাকার কয়েনের মতন কবে এই 75 টাকার কয়েনটা হাতে পাবো। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলি যে এই 75 টাকার কয়েনটা কিন্তু তোমরা সাধারণভাবে মার্কেটে দেখতে পাবে না। মানে মার্কেটে দেখতে পাবে না মানে কি হবে, যে এটা কিন্তু মানে সাধারণ মানুষের জন্য, বা বলতে গেলে যে তুমি হয়তো ভাবছো যে 75 টাকার কয়েনটা আমি কোনো একটা দোকানে দেবো, সেই দোকানে গিয়ে আমি কোনো একটা জিনিস কিনবো, তো এইভাবে কিন্তু এই কয়েনটা ব্যবহার হবে না। তার কারণ হচ্ছে যে এটা একটা স্পেশাল কয়েন, আর এই স্পেশাল কয়েনটা শুধুমাত্র যে পার্লামেন্ট বিল্ডিং যে উদ্বোধন, সেই উদ্বোধন উপলক্ষেই কিন্তু তৈরি করা হয়েছে, এবং কিছু কয়েন কিন্তু তৈরি করা হয়েছে। এমন নয় যে প্রচুর পরিমাণে কয়েন তৈরি করা হয়েছে এটা পুরো দেশবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়া হবে ট্রানজ্যাকশনের জন্য, কিন্তু এটা কিন্তু একদমই নয়। এটা একটা ভুল ধারণা। কিন্তু হ্যাঁ, তুমি চাইলেই এই কয়েনটা কিন্তু কিনতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই কয়েনটার দাম, যেটা একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে এই কয়েনটার দাম কিন্তু 75 টাকা পড়বে না। যদিও এর মার্কেট প্রাইস কিন্তু মানে তোমরা দেখতে পাবে যে এই 75 টাকার কয়েন বলে কিন্তু এটাকে লঞ্চ করা হলেও কিন্তু এর যে মার্কেট ভ্যালু সেটা কিন্তু যথেষ্ট বেশি বা এক্সপেন্সিভ। তার কারণ হচ্ছে এই কয়েনটা রূপো দিয়ে তৈরি হয়েছে, আর যার আনুমানিক কস্ট হচ্ছে মানে মার্কেট প্রাইস হতে চলেছে 1300 টাকার সামথিং, মানে 1300 টাকার থেকে একটু বেশি বা কম। কারণ রূপোর দাম যেহেতু কম বেশি আপ ডাউন করে, তো সেই হিসেবে কিন্তু এই দামটা কিন্তু হতে চলেছে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে যে আমাদের সেন্ট্রাল যে সাইট আছে, তো সেই সাইট থেকে কিন্তু গিয়ে তোমরা ওই টাকাটা জমা করিয়ে কিন্তু এই 75 টাকার কয়েনটা তোমরা কিনতে পারো। অবশ্যই একটা মেমোরি হিসেবে তোমরা রাখতে পারো। আর এই কয়েন সম্পর্কে আগেই বলে দিলাম যে এখানে কিন্তু যে ভারত, ইন্ডিয়া এবং 75 রুপিস এখানে কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, উইথ ন্যাশনাল যে আমাদের সিম্বল আছে বা অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভর সাথে, এবং তার পিছনে কিন্তু পার্লামেন্ট বিল্ডিং, সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এরপরে আসি পরের টপিকে, যেটা খুব সেন্সিটিভ টপিক, এবং আমার মনে হয় যে এই ভয়াবহ দৃশ্যের ছবি আমি এখানে আমি রাখিনি, ইচ্ছা করেই রাখিনি। হয়তো খারাপ লাগবে জিনিসটা দেখতে, আর আমি চাই না যে সেই জিনিসটা আবার মানে হোক, যেটা হয়ে গেছে। তো বাট আমাদেরকে কারেন্টের সাথে সাথে কিন্তু আমাদের এক্সাম ওরিয়েন্টেডও ভাবতে হবে। যেরকম আমাদের জানা দরকার যে উড়িষ্যাতে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টটা যেরকম গুরুত্বপূর্ণ জানা, ঠিক সেই রকমই কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই অ্যাক্সিডেন্টটা নিয়ে রিলেটেড আমাদের এক্সামে কীরকমভাবে প্রশ্ন আসতে পারে, তো সেই ইনফরমেশনগুলো জানা। তো সেই রকমই আমরা এখানে আজকে আলোচনা করতে চলেছি কবচ সিস্টেম, যেটা কিন্তু ট্রেনকে প্রোটেকশন প্রোভাইড করে। তো আমাদের নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই কবচ সিস্টেম, যেটা ট্রেনের সংঘর্ষ বা মুখোমুখি সংঘর্ষ, যেটা একটা ট্রেন এদিক থেকে মানে অপোজিট ডিরেকশন থেকে আসছে, তো হয়তো কোনো রকম সিগন্যাল ফল্টের জন্য বা বিভিন্ন রকম টেকনিক্যাল প্রবলেমের জন্য হতেই পারে যে একই ট্র্যাকে দুটো ট্রেন আসছে এবং তাদের মুখোমুখি সংঘর্ষ তো সেই হতে চলেছে। তো সেই সংঘর্ষটাকে আটকানোর জন্য কিন্তু এই কবচ টেকনোলজি যেটা আছে, সেটাকে কিন্তু আমাদের যে নিজস্ব বিজ্ঞানী, আমাদের দেশীয় বিজ্ঞানীরা মিলে কিন্তু এটাকে তৈরি করেছে। তো প্রথমত কবচ কি সেটাকে আমি একবার বলে রাখি। কবচ ইজ অ্যান অটোমেটিক ট্রেন প্রোটেকশন, মানে এটিপি সিস্টেম। অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম মানে কিন্তু আগে থেকেই তোমাকে ট্রেনকে কিন্তু আলাদাভাবে কিন্তু ব্রেক করার কোনো প্রয়োজন নেই। কবচ সিস্টেম যদি সেই ট্রেনে ইনস্টল থাকে বা সেই লাইনে ইনস্টল থাকে, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু নিজে থেকেই কিন্তু ট্রেন দুটো আটকে যাবে। মানে 200 মিটার, মানে সব থেকে বেশি 200 মিটার দূরত্ব পর্যন্ত কিন্তু ট্রেনগুলো কাছাকাছি আসতে পারবে, তার বেশি কিন্তু আসতে পারবে না। এরপরে আমি আগেই বললাম যে কবচ সিস্টেমটা কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়ে থটস রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বা RDSO দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে। তার সাথে সাথে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এই কবচ সিস্টেমটা কিন্তু 2022-এ কিন্তু তৈরি করা হয়েছিল, যেটা আস্তে আস্তে এখানে মানে ইমপ্লিমেন্ট করতে করতে বা ট্রেনে বা প্ল্যাটফর্মে লাগাতে কিন্তু 2022 হয়ে গেছে। তো এখানে তোমাদের মনে হতে পারে বা এখন তোমরা নিউজে অনেক জায়গাতে দেখতে পারবে যে কবচ সিস্টেম ফেল করেছে বা এরকম কিছু। তো এই ক্ষেত্রে আরেকটু কিছু ইনফরমেশন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে কবচ সিস্টেম কিন্তু কোনো রকম ফেল করেনি, কারণ হচ্ছে যে লাইনে বা যে জায়গায় এই ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল বা যে ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়েছে, সেই ট্রেনগুলিতে কিন্তু কবচ সিস্টেম কিন্তু ইনস্টল ছিল না। তাই কবচ সিস্টেমের কিন্তু কোনো রকম ফল্ট নেই। এবার যেহেতু আমরা কবচ সিস্টেমের নিয়ে আলোচনা করছি, তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কবচ সিস্টেম কিন্তু সেফটি
যে আইডেন্টিটি সেটা লেভেল 4-এ কিন্তু এই কভার সিস্টেম আছে। তার সাথে সাথে এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যে যেটা আমি বললাম যে কভার সিস্টেম কিন্তু অটোমেটিক কিন্তু ট্রেন প্রোটেকশন বা এটিপি সিস্টেমের অন্তর্গত, এবং এটি কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে সস্তা, সব থেকে চিপেস্ট কিন্তু অটোমেটিক ট্রেন যে কলিউশন প্রোটেকশন সিস্টেম বা বলতে পারো যে ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচানোর যে তৈরি এই সিস্টেমটা কিন্তু সব থেকে সস্তা, যার আমাদের দেশীয় মূল্য সেটা হচ্ছে 50 লাখ টাকা এই কভার সিস্টেমের দাম, যেটা 1 কিলোমিটার মানে পার 1 কিলোমিটার ইনস্টল করতে কিন্তু 50 লাখ টাকা খরচা হয়। আর তার সাথে সাথে যদি তোমরা বিদেশি যেসব এই রকমই কভার সিস্টেমের মতনই যেরকম সিস্টেম আছে বা ডিভাইস আছে সেগুলো যদি তোমরা ক্রয় করো বা সেগুলো যদি দাম তোমরা জানতে চাও, তো সেটা কিন্তু মানে 200 কোটি টাকা, সরি 2 কোটি টাকা, 200 কোটি বলছি, 20 মিলিয়ন্স বা 2 কোটি টাকা আমাদের দেশীয় রুপি বা টাকার হিসাবে। তারপরে আসি যে ইউনিয়ন বাজেটে কিন্তু 2022-23-এ এই কভার সিস্টেমকে কিন্তু 2000 কিলোমিটার কিন্তু আমাদেরকে কভার করার জন্য কিন্তু বাজেট অ্যালোকেট করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে 34,000 কিলোমিটার ট্র্যাকস কিন্তু এখানে আমাদের যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যে রেল রুট আছে সেই রেল রুটের মাধ্যমে কিন্তু 2027-28-এর মধ্যে কিন্তু এটাকে কিন্তু ইনস্টল করে দেওয়া হবে, যেটা এখনো কাজ চলছে, মানে এখনো কিন্তু কমপ্লিট নেই। তো এই ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন যেটা আমি তোমাদেরকে দিয়ে রাখবো সেটা হচ্ছে যে এই কভার সিস্টেম কিন্তু এই যে লাইনটাতে যদি থাকতো ইনস্টল, তো সেই ইনস্টল থাকলেও কিন্তু কভার সিস্টেমটা কোনো রকম কাজ করতো না। তার কারণ হচ্ছে এখানে এই কভার সিস্টেম কাজ করে হচ্ছে দুটো ট্রেনের, এখানে আমার কাছে একটা স্লাইড ছিল, দুটো ট্রেনের এইরকমভাবে দুটো ট্রেনের কিন্তু মুখোমুখি সংঘর্ষ আটকায়। কিন্তু এই ক্ষেত্রে মানে যে এই যে দুর্ঘটনাটা হয়েছে, এই দুর্ঘটনাটা কিন্তু হয়েছে একটু অন্যরকমভাবে, সেটা হচ্ছে মুখোমুখি সংঘর্ষ হয়েছে ঠিকই, কিন্তু যে এখানে যে রেলের লাইনগুলো আছে সেই লাইন থেকে কিন্তু ট্রেনটা মানে নেমে গেছিলো, তো ট্রেনটা নেমে যাওয়ার ফলে লাইনচ্যুত হওয়া যাকে বলে, তো সেই তার জন্য কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো কভার যদি ইনস্টল থাকতো সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হতে পারতো। তো এই ক্ষেত্রে আমাদের সরকারের উচিত বা আমাদের যে রেল মন্ত্রক আছে সেই রেল মন্ত্রকের উচিত যে আমাদের অবশ্যই কভার সিস্টেম অবশ্যই আমাদের ভরসা করা দরকার। তার সাথে সাথে কিন্তু কভার সিস্টেম তো ইনস্টল করতে সময় লাগবে, এবং আমার মনে হয় যে এরপরে আরও দ্রুত এই কাজটা সম্পূর্ণ হবে। আর তার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এইখানে আমাদের যে রেলওয়ে ট্র্যাকস, তো সেটার কিন্তু মেনটেনেন্স কিন্তু আমাদেরকে করতে হবে। তো এখানে একটা আর্টিকেল, এটা আনন্দবাজার পত্রিকার একটা আর্টিকেল ছিল আজকেকারই, তো সেটা আমি তোমাদেরকে একটু দেখালাম। তো এখানে এখন বিভিন্ন রকম যে ইনভেস্টিগেশন, তো সেগুলো কিন্তু এখন হচ্ছে, এবং ছোট ছোট রোজই কিছু ইনফরমেশন কিন্তু আসছে আমাদের কাছে। তো ফাইনাল ইনফরমেশন যখন আসবে তো সেটা নিয়ে তো আমরা আলোচনা করবোই, বাট আজকে যেহেতু আমাদের টপিক ছিল কভার সিস্টেম, তো সেই কভার সিস্টেম কিন্তু রিলেটেড যত রকম ইনফরমেশন যেগুলো তোমাদের জানা দরকার, কভার সিস্টেম কি, তো কিভাবে মানে কত কি প্রাইস পড়ছে, কিভাবে ইনস্টল হয় বা কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো কিন্তু জানা এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম ভিউ পয়েন্টে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু তোমরা জানলে। এরপরে এখানে আসি আরেকবার, কভার সিস্টেমেরই এখনই কিভাবে কাজ সেটা তোমরা পড়ে নিতে পারো। যে এটা কিন্তু এটা ঠিক আছে, আমি ছোটোভাবে একটু বলে দিই। এখানে হচ্ছে 4G ব্যবস্থার মাধ্যমে বা এখানে সিস্টেমের মাধ্যমে কিন্তু এই কভার সিস্টেম কিন্তু তৈরি মানে কাজ করে। তার সাথে সাথে কিন্তু এখানে 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এইটাকে মানে কভার সিস্টেমটাকে মানে ইনস্টল করা হয়, যেখানে লোকোমোটিভ, ট্র্যাকস, রেলওয়ে সিগন্যাল সিস্টেম, মানে এগুলো কিন্তু সব কিছু এই কভার সিস্টেমের মধ্যে ইনক্লুড থাকে। যদি ধরো বাই চান্স কোনো ট্রেন সিগন্যাল ব্রেক করলো, তো কভার সিস্টেম কিন্তু সেখানেই কিন্তু ধরে নেবে, মানে একটু যদি যেতেই সেখানে কিন্তু রেল মানে সেই ট্রেনটাকে কিন্তু আটকে দেবে অটোমেটিকলি, মানে তাকে আলাদাভাবে কিন্তু কিছু করতে হবে না। মানে অনেক কিছু ফল্ট হতে পারে, যে সিগন্যাল ম্যানের কোনো রকম অসুবিধা হতে পারে, বা হয়তো সে সিগন্যাল ঠিক করেনি, তার সাথে সাথে এরকম হতে পারে যে মানে সিগন্যালের প্রবলেম হতে পারে। তারপরে অনেক সময় কি হয় যে কুয়াশার জন্য আমরা মানে যে ট্রেন যারা চালায় তারা কিন্তু দেখতে পারে না। এছাড়াও কিন্তু অনেক রকম যেসব ব্যাপারগুলো থাকে, সমস্যাগুলো থাকে ট্রেনের ক্ষেত্রে, তো সেইগুলো কিন্তু এইখানে কিন্তু এই কভার সিস্টেম কিন্তু অটোমেটিকলি কিন্তু প্রোটেক্ট করবে। যেখানে লোকো পাইলট, এখানে তোমাদের সিগন্যাল জাম্প, এগুলো আমি যেগুলো বললাম, তো সেগুলো কিন্তু এখানে হবে। তো তোমরা চাইলে একবার পড়ে নিতে পারো ডিটেলসে।
তো এই কী কী কাজ মানে কীভাবে কাজ করে সেটা কিন্তু পুরো এখানে ইনফরমেশন কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি, যেটা আমি তোমাদেরকে মানে সাধারণ বাংলা ভাষায় কিন্তু বুঝিয়ে দিলাম। এরপরে আসি নাবিক। এই নাবিক ব্যাপারটা কি? ওকে, তো নাবিক ব্যাপারটা বলার আগে একটু ঘামটা মুছে নিই, যথেষ্ট গরম। আর তোমরা যারা এখনও আমার এই ভিডিওটা লাইক করোনি তো অবশ্যই লাইক করে একটা শেয়ার করে নিও। আর আশা করছি ভবিষ্যতে ভিডিওগুলো আরও বেশি ভালো হতে চলেছে। আর তার সাথে আচ্ছা সরি, তো অবশ্যই তোমরা একটু শেয়ার করে নাও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, যারা সরকারি পরীক্ষার চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে। আর প্রতিদিন তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও এরকমভাবেই আলোচনা এবং অ্যানালাইসিস করতে দেখতে পাবে এই চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এবার শুরু করি নাবিক। এই নাবিক ব্যাপারটা কি? তো নাবিক তোমরা এখানে দেখতে পাচ্ছ, নাবিক হচ্ছে একটা স্যাটেলাইট, ভারতের তৈরি, একটা নয়, সেটা এটা বলা ভুল হলো, তো একটা নয়, ভারতের তৈরি স্যাটেলাইট সিস্টেম বা জিপিএস বলতে পারো। এবার হচ্ছে যে জিপিএস ব্যাপারটা কি আর নাবিক ব্যাপারটা কি। তো প্রথমত আমি বলে রাখি যে জিপিএস ব্যাপারটা কি। আচ্ছা ঠিক আছে, নাবিক বোঝানোর আগে আমি জিপিএসে যাই। এখানে জিপিএস, নাবিক হচ্ছে ইন্ডিয়ার তৈরি একটা স্যাটেলাইট, আর জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা আমেরিকার তৈরি একটা স্যাটেলাইট সিস্টেম। তো নাবিক হয়তো অনেকেই তোমরা ইউজ করোনি বা এখনও সেরকমভাবে ইউজ আমাদের দেশেও শুরু হয়নি, কিন্তু হ্যাঁ, যে জিপিএস সেটা কিন্তু আমরা কম বেশি সবাই ইউজ করি। আমাদের ফোনের ম্যাপ থেকে আরম্ভ করে বা যে কোনো রকম লোকেশন ট্র্যাকের ব্যাপারগুলো যেগুলো থাকে, তো সেগুলো কিন্তু লাইভ লোকেশন শেয়ার বা আমরা যেগুলো করি, তো সেক্ষেত্রে কিন্তু জিপিএসের বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের কিন্তু ইউজ আমরা করে থাকি। এটা যে কোম্পানি থেকে মানে জিপিএস যে দেশের বা যে কোম্পানির তৈরি সেটা হচ্ছে যে কোম্পানির বলাটা ভুল হবে, জিপিএস যে দেশের তৈরি সেটা হচ্ছে আমেরিকা। আর নাবিক হচ্ছে এরকমই সেম কাজ করবে, সেটা হচ্ছে আমাদের নিজস্ব দেশের বিজ্ঞানীদের দ্বারা তৈরি, ইসরো থেকে কিন্তু এই নাবিক যে স্যাটেলাইট বা বলতে পারো যে নাবিক বা নেভিগেশন যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো কিন্তু ইসরো থেকে কিন্তু ম্যানেজ করা হয় বা এখান থেকে কিন্তু পরিচালনা করা হয়। এবার আসি নাবিকের ইনফরমেশনে। এইখানে যে স্যাটেলাইট দেখানো হয়েছে এরকমই কিন্তু অনেকগুলি স্যাটেলাইট কিন্তু আমাদের ইন্ডিয়ার উপরে ঘোরাঘুরি করছে এই মুহূর্তে। নাবিক কিন্তু বেশ পুরনো, এমন নয় যে খুব নতুন, কিন্তু হ্যাঁ বর্তমান সময়ে কিন্তু বেশ উন্নত প্রযুক্তির যে স্যাটেলাইট এখানে অ্যাড করা হয়েছে, এবং সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের স্মার্টফোনের সাথে সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে কিন্তু অংশগ্রহণ করতে চলেছে। তো এবার আমি বলে রাখি আরেকবার যে ইন্ডিয়ার যে রিজিওনাল নেভিগেশন সিস্টেম উইথ অ্যান অপারেশনাল নেম ইজ নাবিক, মানে আমাদের যে ইন্ডিয়ার যে স্যাটেলাইট সিস্টেম আছে, আমি যেটা আগে বললাম জিপিএস এর মতনই কাজ করবে, ঠিক তারই নাম হচ্ছে কিন্তু নাবিক, যেটা কিন্তু এখানে নিজস্ব ভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এবং শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে নয়, কিন্তু ইন্ডিয়ার আশেপাশে ১৫০০ কিলোমিটার অ্যারাউন্ড মানে আশেপাশের অঞ্চলকেও কিন্তু এরা মানে এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু ইসরো বা নাবিক স্যাটেলাইটের মাধ্যমে বা নাবিক যে সিস্টেম, সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু সবাইকে কিন্তু এই যে আমাদের যে পরিকল্পনা সেটা কিন্তু মানে অন্যজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারবে বা তাদের হেল্পও করতে পারবে। এবার হচ্ছে যে এখানে আমি বাংলাতে লিখে দিয়েছি, আর এখানে কিন্তু আমার ইংরাজিতে, মানে একই কন্টেন্ট কিন্তু বাংলা এবং ইংরেজিদের মধ্যে কিন্তু আছে। আগেই যেটা আমি বলেছি সেটা হচ্ছে ১৫০ কিলোমিটার থেকে ৬০০০ কিলোমিটার এখানে কিন্তু কভার করবে এই নাবিক বা এই স্যাটেলাইটটা। এই স্যাটেলাইটটা শুধুমাত্র কিন্তু আমাদের ইন্ডিয়ায় যে সাহায্য করবে সেটা নয়, তার সাথে সাথে কিন্তু আমাদের ইন্ডিয়ার যে আশেপাশে কান্ট্রি আছে তাদেরকেও কিন্তু যথেষ্ট ভাবে কিন্তু সাহায্য করবে। সেই ভিউ পয়েন্টেই কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ থেকে কিন্তু ইসরোর মাধ্যমে এটাকে লঞ্চ করা হয়েছে। এরপরে আসি নাবিক নিয়ে, কিন্তু মানে নাবিকের কতগুলো স্যাটেলাইট আছে। তো স্যাটেলাইটের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে 7 থেকে 11টা। এখানে আসি এখানটায় ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এখানে নাবিক হচ্ছে ইন্ডিয়াস ওন জিপিএস আমি যেটা আগেই বললাম যে গ্লোবাল পজিশনিং স্যাটেলাইট, যেটা হচ্ছে আমেরিকার একটা ব্যবস্থা। তো এটারই কিন্তু সমতুল্য আমাদের নাবিক, যেটা কিন্তু এখানে জেনে রাখা উচিত, নাবিক কিন্তু শুধুমাত্র মানে আমাদের ভারতবর্ষ এবং তার আশেপাশে ১৬০০ কিলোমিটার পর্যন্ত কভার করবে, কিন্তু জিপিএস কিন্তু গোটা পৃথিবীর যে সেটা কিন্তু কভারেজ কিন্তু রাখে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে 7টা স্যাটেলাইট কিন্তু এখানে ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন সিস্টেমে কিন্তু আছে।
ঠিক আছে, 7টা স্যাটেলাইট আছে। তার সাথে কিন্তু এখানে রিয়েল টাইম যে টাইম সার্ভিস, মানে একদম সঙ্গে সঙ্গে যে তৎকালীন যে নেভিগেশনের সিস্টেম, সেটা কিন্তু তোমরা এই স্যাটেলাইটের মাধ্যমে বা নাবিকের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তার সাথে কিন্তু এখানে তোমরা যাদের এখানে বেনিফিট যারা পাবে, মানে সব থেকে বেশি যারা বেনিফিট পাবে, আমরা তো সাধারণ মানুষরা অবশ্যই পাবো, কিন্তু আমরা হয়তো ম্যাপের বেশি আর কিছু ইউজ করবো না, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ফিশারম্যান, ফার্মার্স এবং অন্যান্য যারা মানে আমাদের আছে আমাদের দেশবাসী, তারা কিন্তু এটার খুব বেশি সুবিধা পাবে। এবং তার সাথে সাথে যে সার্ক রিজিয়ন কি সেটাও আগে জেনে নিই। তো সার্ক রিজিয়ন কিন্তু মানে আমাদের সার্ক গ্রুপের মধ্যে আগে কি কান্ট্রি আছে সেটা আমি তোমাদেরকে একটু পর দেখাবো। তার আগে আমি বলে দিই, সার্ক হচ্ছে আমাদের আশেপাশে যেসব কান্ট্রি আছে সেই সব কান্ট্রি নিয়ে একটা গ্রুপ। তো সেই গ্রুপের যেসব কান্ট্রি আছে বা দেশ আছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই নাবিক সিস্টেমকে কিন্তু ব্যবহার করতে পারবে, যেটা এখানে বলা হয়েছে। এখানে এবার সার্কে আছি, বা বলতে পারো সার্কের যে ফুল ফর্ম সেটা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, মানে আশেপাশের যেসব দেশ তারা মিলে একটা সংগঠন তৈরি করেছে যেটা সার্ক নামে পরিচিত। আর এই সার্কের মূল উদ্দেশ্যই হচ্ছে যে সাহায্য করা, মানে আশেপাশের কান্ট্রিদের একত্রে মিলিয়ে সাহায্য করা। তার মধ্যে আছে হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল এবং মালদ্বীপস। এখানে আছে মালদ্বীপস। তার সাথে সাথে আমাদের মানে প্রতিটি বলতে গেলে আশেপাশের কিন্তু 1600 মিটারের কিন্তু মধ্যেই কিন্তু এইসব দেশগুলো আছে যারা এই নাবিকের বেনিফিট পাবে। সরি, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে স্যাটেলাইটের যে পজিশন, সেই পজিশন মানে 7টা স্যাটেলাইটের যে পজিশন সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু কভার করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কত খরচা পড়েছে। সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ কস্ট কিন্তু লেগেছে 1420 কোটি টাকা। 1420 কোটি টাকা। তার সাথে এখানে 7টা স্যাটেলাইট আছে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, যেখানে 3টে স্যাটেলাইট হচ্ছে জিও সিনক্রোনাস অরবিটে আছে। আর তার সাথে সাথে 4টে স্যাটেলাইট আছে হচ্ছে জিও সিনক্রোনাস অরবিটে, এবং এখানে কিন্তু জিও স্টেশনারি অরবিটে কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে 3টে স্যাটেলাইট কিন্তু আছে। আর স্যাটেলাইট সম্পর্কে খুব বেশি এখানে ইনফরমেশন দরকার নেই, তাও যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু এই স্লাইডটা একটু তোমরা পজ করে পড়ে দেখতে পারো। আরেকবার আমি বলে দিই, এখানে জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা ফুল ফর্ম হতে পারে নাবিকের রিলেটেড তোমাদেরকে জানতে চাইতে পারে পরীক্ষাতে। এরপরে হচ্ছে নাবিক, তো নাবিকের ক্ষেত্রে তোমরা দেখতে পেয়ে যাবে নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন, তো এটা হচ্ছে নাবিকের ফুল ফর্ম, তো এটাও তোমরা লিখে নিতে পারো। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার টপিক আমরা এখানেই শেষ করি। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো না। আর যদি তোমরা এই ক্লাসটা রোজ দেখতে চাও তাহলে অবশ্যই ক্লাসটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে কালকে। টাটা।